আজকে আমাদের গন্তব্য আলিপুর জেল। আলিপুর জেল হলো বর্তমানে এটি একটি মিউজিয়াম। কিন্তু এই যে আলিপুর জেল, সেটি আসলে কি, কারা সেখানে বন্দী থাকতেন? সেটি হচ্ছে একটি জেলখানা যেখানে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন সে সকল নেতাদেরকে সেই জেলে আটক রাখা হতো এবং তাদের ফাঁসিও দেওয়া হতো। সেই জেলখানাটি যেহেতু একটি মিউজিয়াম বানানো হয়েছে, সাধারণের জন্য ওপেন করা হয়েছে, তাই আজকে আমরা সেই জেলখানায় যাচ্ছি। এই জেলখানায় একটি মজার ব্যাপার দেখলাম, এই যে তালা খোলার জন্যে একটা হাতলের মতো, সেটা ঠিক দরজার সাথে নেই, দেয়ালের পাশে কিছুটা দূরে এই হাতলটা রাখা হয়েছে, যেন বন্দিরা কোনোভাবেই হাত দিয়ে বা কোনোভাবেই সে দরজাটা খুলতে না পারে। প্রত্যেকটা জেলখানার দরজার সাথে সে ধরনের একটা ব্যবস্থা রয়েছে। কারা ছিলেন এই জেলখানায় বন্দী? ছিলেন অরবিন্দ ঘোষ। তিনি হচ্ছেন বাঙালি রাজনৈতিক নেতা এবং দার্শনিক। এবং সবচেয়ে মজার কথা এখানে লেখা আছে, আমি গুগল থেকে ইনফরমেশন নিচ্ছি, যে জেলে বন্দি থাকাকালীন তিনি গাছের পাতায় পাতায় কৃষ্ণকে দেখতে পেতেন। এরপর আরেকজন ছিলেন যিনি চারুচন্দ্র বসু। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন 23শে জানুয়ারি 1897 থেকে 18ই আগস্ট 1945 পর্যন্ত। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা, আমাদের নেতাজি। ছিলেন কুমারস্বামী কামরাজ নাদার। তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ যিনি তামিলনাড়ুতে জন্মেছিলেন এবং 1960-এর দশকে তাকে ভারতীয় রাজনীতি নির্মাতা বলা হতো। ছিলেন বিধানচন্দ্র রায়, ছিলেন চারু মজুমদার, প্রমোদ রঞ্জন চৌধুরী এবং দীনেশ গুপ্ত। এই ডান দিকের কক্ষটিতে সুভাষচন্দ্র বসু ছিলেন এবং বাঁ দিকে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমরা হাঁটছি সেই জেলখানায়, সেই কক্ষের সামনে দিয়ে যেখানে বন্দী ছিলেন ভারতের বিপ্লবীরা, ভারতের স্বাধীনতার জন্য যাদের জীবন উৎসর্গ করেছেন সে সকল মানুষদেরকে যেখানে বন্দী রাখা হয়েছে, যেখানে অত্যাচার করা হয়েছে, যেখানে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, সে সকল রুমের সামনে দিয়ে, সেই পথ দিয়ে একসময় ওনারা গেছেন, সেই পথ দিয়ে আমরা হেঁটে চলছি। এই জেলখানা থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই রয়েছে ফাঁসির জায়গা, যেখানে ফাঁসি দেওয়া হয়েছে বিপ্লবীদের। কাদের ফাঁসি দেওয়া হয়েছে? দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছে এই জেলেই, এইখানে 7ই জুলাই 1931। রামকৃষ্ণ বিশ্বাসকে 4 আগস্ট 1931 এবং মনোরঞ্জন ভট্টাচার্যকে 1931-এ। ফাঁসি দেওয়ার আগে এই কক্ষে রাখা হতো ব্রিটিশ সরকারের রাজদ্রোহী এবং আমাদের বিপ্লবীদের। ফাঁসির ঠিক আগে মানসিকভাবে ওদেরকে প্রস্তুত করা হতো এই জায়গাটায়, তারপর ওদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং মনোরঞ্জন ভট্টাচার্য, এরা সবাই বেঙ্গল ভলান্টিয়ার্সের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাইটার্স বিল্ডিং আক্রমণ সহ ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। ঐতিহাসিক নথি অনুযায়ী আলিপুর সেন্ট্রাল জেলে মূলত এই বিপ্লবীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। অন্য বিপ্লবীদের এই জেলে বন্দি রাখা হলেও তাদের ফাঁসি কার্যকর হয় অন্য জেলে, যেমন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুর ফাঁসি এই জেলে হয়নি, হয়েছিল মুজাফফরপুর জেলে 11ই আগস্ট 1908 সালে। ক্ষুদিরাম বসু মুজাফফরপুর বোমা হামলায় গ্রেফতার হন এবং সেখানেই বিচার ও ফাঁসি হয়। নীল এখানে একজন ব্রিটিশ অত্যাচারী শাসকের সাথে ছবি তুলছে। এখান থেকে বেরিয়ে এই যে ঘরটা দেখছি, বাঁদিকে হচ্ছে সোজা গেলে ফাঁসির মঞ্চ, ডান দিকে এই ঘরটা হচ্ছে অটোপসি রুম। ফাঁসির পরে এই রুমে এনে বডি রাখা হতো, ডাক্তার চেক করতেন যে আসলেই মারা গেছে কিনা। হয়তো এই বিছানায় শুয়ে রেখেছিলেন দীনেশ গুপ্তকে।
ওরা সব কিছু সংরক্ষণ করেছে সুন্দর করে, কিন্তু কোনো লেখা বা লেবেল নেই যেটা দেখে বোঝা যেত এইটাই সেই বিছানা যেখানে ফাঁসির পর বিপ্লবীদের রাখা হয়েছিল। আমরা ধারণা করে নিচ্ছি হয়তো এটাই সেই বিছানা, বা ওই বিছানার অনুকরণে এখানে কিছু এরকম কাঠের বেঞ্চের মতো বানানো হয়েছে কিনা, কাঠের টেবিলের মতো বানানো হয়েছে কিনা আমরা জানি না। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে বিপ্লবীদের ফাঁসি কার্যকর করা হতো। এই যে এই দিকটা দেখতে পাচ্ছি কয়েকটা জানলা রয়েছে, সেখানে বন্দীদের রাখা হয়েছে যারা বন্দে মাতরম স্লোগান দিচ্ছে সেরকম কিছু একটা বোঝানো হয়েছে। এখানে যারা এই জেলে শহীদ হয়েছেন, যাদের ফাঁসি হয়েছে, তাদের নাম এখানে দেয়া আছে। বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাঁসির মঞ্চকে পেছনে রেখে আমরা এগিয়ে যাই। এখানে সোজা যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে আন্দামান দ্বীপে বন্দীদের নিয়ে এই সংগ্রহশালা। আমি সেখানের ভেতরে যাইনি, আমি শুধু আন্দামান জেলের একটা ছবি নিয়েছি। আর এই বাঁদিকে শুটিং হচ্ছিল পরিচয় সিনেমা, বাংলাদেশ থেকে চিত্রনায়ক সাকিব খান এসেছিল, সেখানে একটা সিনেমা করছে। আমরা একটা মজার ব্যাপার দেখলাম, আলিপুর জেলে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের গাড়ি। এই আলিপুর সেন্ট্রাল জেল প্রতিষ্ঠিত হয় 1906 সালে ব্রিটিশ শাসনামলে। এটি দীর্ঘদিন কারাগার হিসেবে ব্যবহৃত হওয়ার পর 2019 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় এবং সংস্কার করে পরবর্তীতে 2022 সালে আলিপুর মিউজিয়াম নামে এটি সকলের জন্য ওপেন করা হয়। এটি একটি ঐতিহাসিক জাদুঘর যেখানে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষিত রয়েছে। আর এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের মিস করা উচিত না যদি আমরা সেখানে যাই। এই যেমন রেভলিউশনারি গ্যালারি, সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দলিল, ছবি, চিঠি এইসব তথ্য রয়েছে। বিশেষ করে দীনেশ গুপ্তদের মতো বিপ্লবীদের প্রসঙ্গ এখানে রয়েছে। প্রিজন সেলস, পুরনো সেলগুলো সংরক্ষিত আছে। খুব ছোট অন্ধকার ঘরগুলো দেখলে বোঝা যায় বন্দীদের জীবন কত কঠিন ছিল। আছে এক্সিকিউশন ইয়ার্ড, যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আমি দেখিয়েছি সেটা। আছে বম কেস সেকশন। অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে যাওয়া ভালো। প্রবেশ মূল্য সর্বসাধারণের জন্য 30 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে, একটা সন্ধ্যে 6টায়, একটা 7টায়। ওটার টিকিট সম্ভবত 100 টাকা করে। আর ভেতরে বিশ্ব বাংলা রয়েছে। ঠিক ঢোকার মুখে বাঁদিকে কফি হাউস রয়েছে, দেখে ক্লান্ত হয়ে পড়লে ওখানে গিয়ে 1 কাপ কফি খাওয়াই যেতে পারে। আর এই পর্যন্তই আজকে আলিপুর জেল নিয়ে আমার ছোট্ট এই প্রতিবেদনটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।